This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি পাঁচ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর, যাদবপুরের অশান্তির রেশ পড়ল নন্দলাল বসু তৈরি এমব্লেমে। ভাঙচুর করা হলো বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। এবিভিপির বিরুদ্ধে নন্দলাল বসু তৈরি এমব্লেম থেকে খুলে নেওয়া হলো শতদল রিং। এবিভিপির বিরুদ্ধে অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলো, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। নন্দলাল বসুর তৈরি এমব্লেম, সেই এমব্লেমের থেকে শতদল যে রিং, সেই রিং খুলে নেওয়া হয় বলে অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। এবিভিপির তরফ থেকে ইতিমধ্যে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনারা জানেন, গতকালের যে অশান্তি, গতকাল রাতের অশান্তি আজ দুপুর পর্যন্ত গড়ায়। এসএফআই এবং এবিভিপির তরফ থেকে মিছিল বার করা হয়। গোলপার্ক থেকে এবিভিপির মিছিল আসে যাদবপুর পর্যন্ত, অন্যদিকে যাদবপুর এইটবিতে এসএফআইয়ের মিছিল আটকে দেওয়া হয় এবং তারপরে রীতিমতো আবারও রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনের এলাকা। এবং তারপরে এই সমস্ত সমস্যার মাঝে নন্দলাল বসুর তৈরি এমব্লেম থেকে শতদল রিং খুলে নেওয়ার অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে, যদিও এবিভিপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সেই ফলকটা শতদল, আমরা জানি যে নন্দলাল বসুর তৈরি এই ফলক, সেই ফলক ভেঙে তার শতদলের যে ফ্রেমটা সেটা ভেঙে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং এটা কিন্তু অবশ্যই এখানে যারা স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে এটা খুবই লজ্জার দিন। ভেঙে ছুঁড়ে ফেললো ভেতরে, ওরা বাইরে থেকে ভেঙে ছুঁড়ে ফেললো ভেতরে। হ্যাঁ, এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কাঠামো ভেঙে বাইরে থেকে ছুঁড়ে ফেলা হলো। দেখে খুবই লজ্জা লাগছে আর খুবই খারাপও লাগছে যে কয়েকটা এমন কিছু মানুষের হাতে এটা ভাঙা পড়েছে যাদের শিক্ষার সাথে কোনো যোগাযোগ নেই এবং যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলে এবং রবীন্দ্রনাথকে হিন্দু বিরোধী বলে, বিবেকানন্দকেও হিন্দু বিরোধী বলেছে। এটা তাদের হাতে ভাঙা হয়েছে, এটা তারা ভেঙেছে। এটা তো আমাদের, এটা যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্য এবং এটা তো রয়েছে অনেক বছর ধরে। আজও পর্যন্ত আমরা স্টুডেন্ট, আমরা যাদবপুর এইটবি এই 4 নম্বরের সামনে অনেক মিছিল করেছি, অনেক প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করেছি। কোনোদিনও গেটে উঠে বা গেটে থাকা কোনো রকম কোনো জিনিসপত্র কিংবা আমরা একটা পতাকাও আমরা খুলে ফেলে দিই না। যেখানে এখানে আমাদের ছাত্র সংগঠনের পতাকা লাগানো থাকতো, সেই পতাকাও আজকে নেই। দেখো একটা জিনিস, এখানে এই পুরো ফলকটা কিন্তু আমি দেখাতে চাইবো যে ফলকটা কিন্তু স্ক্রু দিয়ে লাগানো ছিল গেটের সাথে, এবং সেখানেই যখন পা দিয়ে উঠতে চেষ্টা করা হয়, এই ফলকের ওপর পা দিয়ে গেট টপকে আসার চেষ্টা করা হয় এবং তখনই আমরা দেখতে পাচ্ছি যে ফলক থেকে ফলকটা পুরো পড়ে গেছে এবং সেটাই নিক্ষেপ করা হয়েছে ভেতরে যারা এখানে ছাত্ররা ছিল, ভেতরে যারা যাদবপুরের ছাত্ররা ছিল তাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। এই এমব্লেমটার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনের আবেগ জড়িয়ে আছে, আমাদের দেশের জাতীয় সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে এবং এই এমব্লেমটা তৈরি করেছিলেন নন্দলাল বসুর মতো শিল্পী। এবং সেই এমব্লেমের যে অংশটা ভাঙা হয়েছে আপনারা দেখবেন, ওটা একটা শতপদ্ম বিকশিত শতদল, যেভাবে ওটাকে তৈরি করা হয়েছে, তার এই শতদল বিকশিত হওয়ার যে ধারণা, সেটাকেই তারা পদদলিত করছেন, মারছেন। এটা শুধু আমার বিশ্ববিদ্যালয়ের সেন্টিমেন্টের প্রশ্ন নয়, এটা সমস্ত স্বদেশী যারা এই বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলেন, এই সমস্ত মানুষের ভাবাবেগ, তাদের যে বিশ্বাস, তাদের যে ঐতিহ্য, তাকে আহত করেছে, আঘাত দিয়েছে। কোনো ধরনের একটা দুর্ঘটনা এবং মারা যেতে পারতেন মানুষ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমি শিক্ষকতা করি, আমি ছাত্ররা যাতে কোনো রকম প্ররোচনায় পা না দেয়, ছাত্ররা যাতে বিশ্ববিদ্যালয়ে শান্ত থাকে, তার জন্য আমি ভূমিকা পালন করতে এসেছিলাম। আমি সরকারের কাছে আবেদন করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এইগুলোর একটা বিচার এবং বিহিত হওয়া দরকার। যদি বিচার এবং বিহিত না হয় তাহলে কিন্তু দুর্বৃত্তায়ন হবে, তাহলে কিন্তু গুন্ডাগার্দি প্রশ্রয় পাবে এবং সুশাসন কোনোদিন হবে না এবং একটা জাতীয় মানের এবং রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় সেটা ধ্বংস হবে চোখের সামনে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু,
আপনারা TV9 বাংলা আমরা একটা খবর সম্প্রচার করছি, এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সমস্যা যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং তার জের গিয়ে পড়েছে নন্দলাল বসুর তৈরি যে এমব্লেম রয়েছে তার উপর। সেখান থেকে শততল রিং রীতিমতো আলাদা করে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। আপনার প্রতিক্রিয়া চাইব। না, ছাত্রদের মধ্যে একটা বিরোধিতা থাকতেই পারে, রাজনীতির ক্ষেত্রে এটা হয়, কিন্তু তার রাগ এবং আক্রোশ গিয়ে পড়বে একটা কি বলবো, যেটা ধ্রুপদী চিহ্ন নন্দলাল বসুর তৈরি করা এইসব প্রতীকে। এটা একটা জঘন্য অপরাধ বলে আমি মনে করি এবং একটা বিভৎস গুন্ডামি। কাজেই আমি অবিলম্বে সরকারের কাছে বলবো যে কারা অপরাধী তাদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে বিষাক্ত হতে দেওয়া যায় না। এটা ছাত্রদের মধ্যে এই বিশৃঙ্খলাটা যেমন দমন করা দরকার, এবং সেইভাবে এই যে যাদবপুরের যে ঐতিহ্য নষ্ট করার একটা প্রবণতা দেখা দিয়েছে সেটাকেও শক্ত হাতে দমন করা দরকার। কিছু বলতে পারে ওরা, আমাদের যেটা ফ্ল্যাগ ব্যানার 24 ঘন্টা ছিটতে থাকে, বিএমএসের ফ্ল্যাগ ব্যানার ছিঁড়েছে, ঠিক আছে, এরা এসব নোংরামো করতে থাকে, তাতে আমাদের কিছু নেই। আমরা মার খেয়েছি, আমরা হসপিটালাইজ ছিল, আমাদেরকে জোর জবরদস্তি মারা হয়েছে। এই যে গণতন্ত্রের নামে যে আমাদেরকে প্রতিবারে হচ্ছে মারা হয়, আমরা সেই কলে থেকে মার খেয়ে আসছি। এদের তো মিনিমাম বোধ বুদ্ধিটুকু হওয়া উচিত ক্যাম্পাসের ছাত্র সকলেই। মানে আমরা ক্যাম্পাসে দখল করে রাখার জন্য, ভারত বিরোধী কাজ করার জন্য, দেশ বিরোধী কাজ করার জন্য আমরা যখন তার এগেনস্টে প্রশ্ন তুলতে গেছি আমাদেরকে মারা হয়েছে। সোজা হিসাব হচ্ছে এটা। পৃথিবীতে শূন্যর পথে চলেছে, দেশে শূন্য হয়ে গেছে, এখানে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে, তারা কী করে মুছে দেবে? এইসব নকশাল দেশ বিরোধী দেশ। এমনি আমাদের অমিত শাহ হচ্ছে একটা ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইনে মোটামুটি কাজ হয়ে গেছে। কিছু ছিচকে ছাচকা বেঁচে আছে, ক্যাম্পাস থেকে এগুলো এবিভি দায়িত্ব নিয়ে হচ্ছে এদেরকে সরাবে। যতক্ষণ না রাষ্ট্রবাদী এখানে ছাত্ররা হচ্ছে এই ক্যাম্পাসে হচ্ছে দায়িত্ব পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে হবে। যারাই করে থাকুক সেটা অত্যন্ত একটা নিম্নমানের কাজ হয়েছে এবং অনুচিত কাজ হয়েছে, সম্পূর্ণভাবে অনুচিত কাজ। আসলে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে গত 15 থেকে 20 বছর ধরে এমন একটা সংস্কৃতি তৈরি হয়েছে যার প্রভাব মানে সর্বস্তরে পড়েছে। ফলে সেই প্রভাব থেকে ছাত্ররা বা যারা সদ্য ছাত্র জীবন থেকে বেরিয়ে এসেছেন তারাও সেই প্রভাব মুক্ত নন। তারা যে দলে করে থাকুন না কেন সেই সংস্কৃতির অপসংস্কৃতির প্রভাব তাদের উপর পড়ছে এবং সেটা বেশ কিছুদিন প্রতিফলিত হবে, এটাই আমার ধারণা। নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক ভেঙে ফেলে এবিভিপি সমর্থকরা ছুড়ে দেয় যাদবপুরের ছাত্রদের দিকে, এটা তো এবিভিপি নিজের সংস্কৃতিরই পরিচয় দিয়েছে। নন্দলাল বসু কে ছিলেন সেটাই হয়তো ওরা জানে না। আমি তীব্র নিন্দা করছি। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপি নেতার। স্ট্র্যাটেজি করে যাদবপুরের সার্জিক্যাল স্ট্রাইক হবে, বামপন্থীদের এবার ডোজ দেয়া হবে। যেভাবে অমিত শাহ ছত্তিশগড়ে দমন করছেন এখানেও তেমন হবে, এমন হুঙ্কার এবিভিপি নেতার। সার্জিক্যাল স্ট্রাইক একদিন হয় না, বিভিন্ন স্ট্র্যাটেজি করে হয়। এর আগে স্টাডি করে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক তো একটা নিরন্তর চলা প্রক্রিয়া, কন্টিনিউ চলবে। আমরা 2 বছর আগের থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছি। বামপন্থীরা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবার বামপন্থীদের ডোজও হবে। যেভাবে অমিত শাহ ছত্তিশগড়ে দমন করছেন এদের এই শাস্তি হওয়া উচিত। জেএনইউর ওপরে ঠিক যে ছকে আক্রমণ করা হয়েছিল একই রকম ছকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ সংঘটিত করার চেষ্টা হচ্ছে। এই যে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, ক্যাম্পাসের ভেতরে গোটা রাত তাণ্ডব চালানো, এবং বিজেপির বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে এই তাণ্ডবে মদত দিচ্ছে, উস্কানি দিচ্ছে, গুন্ডাদেরকে এক জায়গায় করছে, ক্যাম্পাসের ভেতরে পাঠাচ্ছে তাণ্ডব করবার জন্য, আবার পুলিশের ওপর চাপ তৈরি করছে যাতে এই গুন্ডাদেরকে আড়াল করা যায় এবং পুলিশ কোনো ইন্টারভেন না করে। সেই কারণে বিজেপির বিধায়ক সে সারা রাত ঘুরে বেড়াচ্ছে এই চত্বরে। রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে, রাষ্ট্রবিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না। রাষ্ট্রবিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। যাদবপুরে আমি কোনোভাবে রাষ্ট্রীয় বিরোধী কথা বলতে দেব না। যাদবপুরে কিছুতেই দেশ বিরোধী স্লোগান দিতে দেব না। আগে দেশ, আগে রাষ্ট্র, তারপর সবকিছু।
বিধায়িকা অভিভাবিকার মতো গিয়ে সেটা মিটিয়ে দিতে পারতেন, সেইটুকু দরকার ছিল। সেটা না করে উনি আরো উস্কানি। উনি তো আপনাদের দেশ বিরোধী বলছেন। উনি মানে এখন এটা হাস্যকর ব্যাপার, মানে আমার অত্যন্ত হাসি পাচ্ছে বিষয়টা শুনে যে কে দেশদ্রোহী আর কে দেশ বিরোধী। যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গুন্ডামি করে, তারা কি দেশপ্রেমী? 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, অভিযোগ হয়েছে, সে 11 জনই বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থক। 11 জন যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তার মধ্যে কতটা সত্যতা আছে তার তদন্ত করতে হবে। তো মামলা তো এরা যে কোনো সময়, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভয় আউট ভরসাহীন, আসলে উল্টে গেছে, ভয়হীন। উনি ডবল ভয়হীন করানোর চেষ্টা করছে। এই মামলা করা ইত্যাদি সব কিছু তার আদৌ ভিত্তি আছে কিনা আমার প্রশ্ন আছে। একদিকে যাদবপুরে এবিভিপির মিছিলে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, অন্যদিকে এবিভিপির দায় নিতে রাজি নন শ্রমিক ভট্টাচার্য। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে বিজেপির কোনো বক্তব্য নেই। ক্যাম্পাসের ভিতরে রাজনীতি বিজেপি বরদাস্ত করেন না। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ। বালুরঘাটে এসডিও অফিসে চড়াও মহিলারা, এসডিও অফিসের গেটে লাথি ঘুষি, অফিসের গেট লক্ষ্য করে ইট। জেলা শাসকের দপ্তরের সামনেও রাস্তা অবরোধ মহিলাদের। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, মহিলাদের তরফ থেকে তো রীতিমতো বিক্ষোভ দেখানো, বালুরঘাটে এসডিও অফিসের দরজায় লাথি ঘুষিও চলে, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পরিস্থিতি কি এখন স্বাভাবিক? একদমই কিছুক্ষণ আগে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশ প্রশাসন আশ্বাসের পর কিন্তু এই বিক্ষোভ উঠে যায় এবং ডিএম অফিসের সামনে যে রাস্তা হবে সেটা উঠে যায়। তবে এখন পর্যন্ত যে জেলার বিভিন্ন ব্লক অফিস এবং পুরসভা রয়েছে সেখানে কিন্তু এই বিক্ষোভটি হচ্ছে এমনটা কিন্তু খবর আসছে। মূলত 3 মাস ধরে এইসব যারা বিক্ষোভকারী তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। তারা যোগ্য হওয়ার পরও কেন তারা টাকা পাচ্ছেন না সেটা জানতে কিন্তু বিডিও অফিস, পুরসভা এবং এসডিও অফিসে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা সতর্ক ঠিকমতো পাচ্ছেন না, তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে, আবেদন রিজেক্ট করা হয়েছে, এমনটা জানার পরে কিন্তু তারা ক্ষোভে কেটে পড়েন। বালুরঘাটে সবথেকে বেশি বিক্ষোভটা দেখা যায় এসডিও অফিসে। এসডিও অফিসের যে মূল গেট সেখানে কিন্তু ধাক্কা দেওয়া হয়, ইটকে বাড়ি দেওয়া হয়, ইট ছুড়ে মারা হয়, এমনকি যে নেম প্লেট রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে, হ্যান্ড মাইক হাতে নিয়ে তারপর বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস রাস্তায় নামে তিনি সকলকে বোঝান যে আপনারা একটু ধৈর্য ধরুন, প্রশাসন হত্যা দেখছে এবং প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া হয়। তারপর কিন্তু কিছুটা রূপক, তার মানে প্রশাসনের তরফ থেকে আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ থামে, তাই তো? একদমই তাই। ধন্যবাদ। একজন মাসে 1,20,000 কম, 4 জন মিলে আমরা ইনকাম করি না। কিসের জন্য আমরা বাতিল হবো? কে মারলো? আপনারা এখানে কি করতে এসেছেন? কোন অফিসে? কেন কেন? কালকে বিকালের পর থেকে পোর্টাল খুলে দেখাচ্ছে আমাদের রিজেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা যোগ্য প্রার্থী, কারণ আমাদের মুদিখানা দোকান করে। আমরা কেন পাবো না? যারা আইটি দিচ্ছে তারা পেয়েছে, অন্যরা পেয়েছে, আমরা পাই না।
বালুরঘাটের পর এবার আপনাদের ময়নাগুড়ির ছবিটা দেখায়। ময়নাগুড়িতে সেখানে অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগে মহিলাদের বিক্ষোভ। বাড়ি বাড়ি সার্ভে না করেই উপভোক্তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। তাদের কি অভিযোগ যে বহু যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ গিয়েছে, এমনই দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের তরফে। এদিকে ময়নাগুড়ি পুরসভায় বিক্ষোভ মহিলাদের সমস্যা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন পুর আধিকারিকরা। আমি 1 মাসে পাইছি, আমার এই মাসে আর পাই নাই। জুন মাসে আমি অসুবিধা কেউ নাই। আমার হলো বাড়িতে আসে মোবাইলে বললো আপনি কি করেন, আমি কিছু করি নাই। আপনার হাজবেন্ডের নাম কি, আমার বিয়ে হয় নাই, আপনি কি করে চলেন? আমি বলছি আমার মা পেনশন পায়, আমি দুটো কিছু করি। ঘাটাল মাস্টার প্ল্যানের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যান। আরামবাগে বন্যা ঠেকাতে 1200 কোটি টাকার প্রকল্প আছে। ডিসেম্বরে কাজ শুরু হবে, ঘোষণা করা হয়েছে পুরসুরার বিজেপি বিধায়কের তরফে। প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক শেষে ঘোষণা বিধায়কের। আমরা যেটা মূলত চেয়েছিলাম যে আরামবাগ মাস্টার প্ল্যান হোক পার্মানেন্টলি বন্যাকে রুখবার জন্য। উনি পরিষ্কার নির্দেশ দিয়ে গেছেন, প্রায় 1200 কোটি টাকা ব্যয় খরচে আরামবাগ মাস্টার প্ল্যান কাজ ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর মাস থেকে শুরু হবে এবং সেখানে 2027 সালের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। বাঁধ কোথাও উপচে জল যাবে সেটা আলাদা বিষয়, সেটা প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু বাঁধ ভেঙে যাবে এই দৃষ্টান্ত ঘটলে তারা যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট এবং ঠিকাদার তারা সবাই দায়ী থাকবে, তাদের পানিশমেন্ট। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, বিধায়কের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যান হবে। তো ওই মাস্টার প্ল্যানের কাজ কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানা গিয়েছে? যেটা জানতে পারছি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আরামবাগে প্রশাসনিক বৈঠকে আসেন এবং প্রশাসনিক বৈঠক থেকে বিধায়কদের সঙ্গে এবং সেচ দপ্তর সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে আরামবাগের বিধায়করা দাবি জানান। আরামবাগের দাবি ছিল মাস্টার প্ল্যান করা, যেহেতু ঘাটাল থেকে আরামবাগকে বাদ দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানে, সেহেতু আরামবাগ মাস্টার প্ল্যানের দাবি জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের বলেন যে ডিসেম্বরে কাজ শুরু হবে আরামবাগ মাস্টার প্ল্যানের এবং 1200 কোটি টাকা মাস্টার প্ল্যানের জন্য মৌখিকভাবে তিনি উপস্থাপিত করেছেন এবং যেটা জানা যাচ্ছে প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে আরামবাগ মাস্টার প্ল্যান হতে চলেছে। আরামবাগ মাস্টার প্ল্যান হলে আরামবাগ মাস্টার প্ল্যান ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে ছিল যুক্ত। মেনলি যে এখন যে বর্ষা চলছে, বাঁধ উঠে যদি জল যায় সেটা আমাদের কারণে বাদ নেই, কিন্তু যে কাজগুলো যদি পুরো কোথাও যদি পেন্ডিং থাকে বা তুরন্ত যদি কোথাও যেটা ভোগ আমরা বাংলা পাতি বাংলায় যেটা ভোগ করাবো, ভোগ করলে দেখবেন আরো সেগুলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে যায়। সেই ধরনের বাঁধগুলোকে আরো যাতে সুদৃঢ় করা যায়, যেহেতু বর্ষাকাল চলছে। সরকার তো তার বদলে পুলিশ প্রশাসনকে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি হুমকি দিতে, গন্ডগোল করতে, ডেকে পাঠাতে ব্যস্ত করে রেখেছে। তো অ্যাকচুয়ালি মানুষদের পাশে জল বা বন্যা কবলিত বা জল জমা যেখানে মানুষ কিছু একদম চরম বিপর্যস্ত এলাকায়, সেখানে যথাযথ খাবার, পানীয় জল, ওষুধ, এগুলো তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের নানা সংগঠন বা অন্যরাও তারা করছে, কিন্তু সরকারের যতটা অ্যাক্টিভ হয়ে করা উচিত, সরকারের তো অভিমুখ পুরো অন্যদিকে রেখে বসে আছে। সরকার কখনো গরিব হকারদের তুলতে ফুটপাতে হেঁটে বেড়াচ্ছে, কখনো ওপাশে গিয়ে থানার বাবুরা ব্যস্ত, লিস্ট আছে তৃণমূলের অমুক অমুককে ডেকে হুমকি দিতে হবে, এই নিয়ে ব্যস্ত থাকলে জল জমা মানুষের পাশে থাকবে কি করে? তৃণমূলের ব্লক সভাপতির ভাই কিনা পাকচর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর হাতে পাকড়াও ফজলে রব্বি। বিশ্বরূপ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। বিশ্বরূপ, এই ফজলে রব্বি সম্পর্কে আর কি জানা যাচ্ছে? মানে উত্তর দিনাজপুরের ইসলামপুরে যে তৃণমূলের ব্লক সভাপতি, এই ফজলে রব্বি তারই ভাই? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা খবর, আজ বেঙ্গল এসটিএফ ফজলে রব্বিকে আটক করেছে। সূত্রের খবর, ইসলামপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ এর গোয়েন্দারা। দেখো, মাত্র 1 সপ্তাহ কাটতে না কাটতেই গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকা থেকে পাকচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই ফের এসটিএফ এর এই অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে
এলাকা জুড়ে। দেখো, আমরা বিশেষ সূত্রে, পুলিশের বিশেষ সূত্রে একটা খবর জানতে পেরেছি যে এর আগে যারা গ্রেপ্তার হয়েছিল, মানে পাঞ্জিপাড়া থেকে এবং আরো একজন সাহেবগঞ্জ থেকে, এদের কাছ থেকে এই তথ্য পেয়ে এই ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। এর থেকে খুব বেশি স্বাভাবিকভাবে এখানে আরো একটা প্রশ্ন ওঠে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তার ভাই এই ফজলে রাব্বি, তার মানে প্রভাব খাটিয়ে কি কি তথ্য তার মারফত পাচার হয়েছে বা এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে এই ফজলে রাব্বি সম্পর্কে বেঙ্গল এসটিএফ সূত্র মারফত? বিশ্বরূপ, দেখো এই ফজলে রাব্বি এমনি পেশায় কি ছিল সেটা কিন্তু জানা যাচ্ছে না। তার ফেসবুক পেজ থেকে যেটা দেখা গিয়েছে, তিনি নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দিচ্ছেন। পাশাপাশি দেখো, তুমি তার দাদার কথা বললে, তার দাদার সঙ্গে তার কোনো যোগসূত্র ছিল কিনা, তার দাদা এর সঙ্গে জড়িত ছিল কিনা, সম্পূর্ণটাই পুলিশ তদন্ত করছে। দেখো, এখনো কিন্তু সাংবাদিকদের বিশ্বরূপ সেদিকে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ নদিয়াতেও। কৃষ্ণনগর পুরসভা ও কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ মহিলাদের। নিয়ম মেনে আবেদনপত্র জমা দেওয়ার পরেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি বলেই অভিযোগ। দ্রুত সমস্যা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস প্রশাসনের।